নতুন বউঠান পাবলিক আমাকে গালাগালি দিয়ে মানে চিনতে শুরু করেছে। বাঙালিরা প্রথমে সত্যজিৎ স্বীকৃতি দেয়নি। আমি তো চাইছি পাবলিককে একটা রকম কিছু বোঝানোর জন্য, ওরা কেন যে মিম বানাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কিন্তু হাসি খড়ক হিসেবে পৌঁছাতে চাইছি না। কিছু গ্রুপ অফ পিপুল বুঝতে পারছে না, তাদের সংখ্যাটা হয়তো একটু বেশি। মায়ের ছেড়ে কোথাও যাবো না। যখনই কোনো কিছু পোস্ট করছি, ঠিকই বলেছেন, গালাগালি আসছে প্রচুর। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, প্রেম হওয়ার অধিকার নেই বুঝি। যে হরনাথ চক্রবর্তী অন্তত আমি রবীন্দ্রনাথ বুঝবে না। আপনি নিজেকে পরিচালক হিসেবে কত দেন? ইচ্ছাতে হয় 10-এ 10 দিই। তোমাকে একদিনে উত্তম কুমার বানিয়ে দিতে পারি। বলছে দৃশ্য কটু, দেখতে বাজে লাগছে, সবাই লিখছে ওখানে। হিরোরা তো ওই করে মানুষের মন জয় করছে। আমি ফিল্ম মেকিং থেকে আমি কোনো দিন সরবো না। হ্যাপি এন্ডিং। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানুষদের আমরা ভাইরাল হতে দেখি। কেউ ডালগোনা কফি বানিয়ে, তো কেউ সেরফ কাপড় একদম ওয়াশ করতে করতে, কেউ আবার ছোট রিলস বানিয়ে। কিন্তু আমার সঙ্গে যে ভদ্রলোক বসে রয়েছেন, তিনি সিনেমা বানিয়ে ভাইরাল হয়েছেন। আগে একেবারেই সত্যি কথা বলছি, আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎবাবু, অনেক শুভেচ্ছা, আপনার নতুন সিনেমা বেরোচ্ছে 31শে জুলাই, আমি দেব। আমার যে প্রথম প্রশ্নটা, আপনি তো আমি 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 করেন কেন? আপনার প্রোফাইলের নাম আমি বিশ্বজিৎ, আপনার সিনেমার নাম আমি রবীন্দ্রনাথ, আপনার সিনেমার নাম আমি রবীন্দ্রনাথ 2, আপনার সিনেমার নাম আমি ড্রাকুলা, আপনার আরেকটা সিনেমার নাম আমি দেব। এটা এত আমি 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 কেন? সেলফ সেন্ট্রিক কেন আপনি এত? দর্শক যখন ভাববে, দর্শক যখন ছবির নামটা উচ্চারণ করবে, তখন দেখুন, দর্শক যখন বলবে আমি রবীন্দ্রনাথ, দর্শক কোনো না কোনো ভাবে ছবিটাকে আপন করে নিল। সে ছবিটা দেখুক না দেখুক, কিন্তু আমি যখন বলছে, অলরেডি কিন্তু আপন করে নেওয়ার একটা বিষয় রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ কেন হতে চাইবেন মানুষ? রবীন্দ্রনাথ একটাই না, রবীন্দ্রনাথ একটাই, কিন্তু রবীন্দ্রনাথ যেটা সৃষ্টি করে গেছেন, সেটাকে নিজের মধ্যে সেটাকে তার ভাবাবেগটা নিজের মধ্যে পাওয়া, তারও একটা ব্যাপার আছে না। তাই জন্য আমি রবীন্দ্রনাথ, কেউ যখনই রবীন্দ্রনাথ ভাববে, আমি রবীন্দ্রনাথ নিয়ে চিন্তা করো, তখনই বলবে আমি রবীন্দ্রনাথ। কোথা থেকে যেন তার মনের মধ্যে রবীন্দ্রনাথ একটা জায়গা করে নেবে। তা আমি ড্রাকুলা ভাববে, আমি ড্রাকুলা ভাববে যে আমি ড্রাকুলা। আমি ড্রাকুলার ব্যাপারটা কিন্তু আলাদা। আমি ড্রাকুলা, এখানে কিন্তু ড্রাকুলাটা ভয় দেখাতে আসছে না, একটা প্রতিবাদ করতে আসছে। অ্যাকচুয়াল কলকাতায় যারা সাহেব ভূত, তারাই ড্রাকুলা। বড় মানে ঝোপ চাণক থেকে শুরু করে ডিরোজিও থেকে শুরু করে, তাদের সবাইকে আমরা এই আমি ড্রাকুলার পর্যায়ে ফেলছি। তারা কিন্তু একটা প্রতিবাদ করতে চাইছে। ঠিক, তারা বাংলার যে রেনেসাস যে সময়টা ছিল, সেই রেনেসাস সময় তো ওনারা ছিলেন, কিন্তু সেই রেনেসাস কিন্তু বাঙালিদের থেকে হারিয়ে গেছে। তারা কোনোভাবে একটা খারাপ পলিটিক্সের দিকে সবাই জড়িয়ে যাচ্ছে। যে আমি কোনো পার্টিকে ভালো, কোনো পার্টিকে খারাপ বলছি না, পুরোটাই বাঙালি কিন্তু পলিটিক্সের মধ্যে জড়িয়ে যাচ্ছে, কিন্তু রেনেসাসটা হারিয়ে যাচ্ছে। সেই জন্য লড়াই করছে ওই ড্রাকুলারা। আমি ড্রাকুলা, তখনই যখন আলোচনা করবে আমি ড্রাকুলা, কোথা থেকে সেই চরিত্রগুলোকে নিজের মধ্যে পাওয়া। আমি আপনার এই আমি দেব ছবির প্রসঙ্গে পড়ে আসছি। আমি আগে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আপনার সিনেমা দেখেন? মানে সিনেমা হয়ে যাওয়ার পরে যখন সিনেমা রিলিজ করে, নিজে এডিট করি, দেখেন, আপনার কেমন লাগে? ভালো লাগে। আমি আপনার প্রোফাইলে গেলাম, আপনার ট্রেলার দেখলাম, টিজার দেখলাম, সেখানে আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, সেখানে অনেক ধরনের গালাগাল, মন্তব্য, ট্রোলিং, আপনাকে সিনেমা করতে বন্ধ করে দাও, আপনার বাড়ির অ্যাড্রেস খোঁজা হচ্ছে, হ্যাঁ, আপনার বাড়িতে কি পাঠাবে, কি জিনিসপত্র পাঠানো যেতে পারে যেন আপনি সিনেমাটা না করেন, সিনেমাটা বেঁচে যাবেন। এইগুলোকে আপনি হ্যান্ডেল করেন কি করে? আপনি কি মনে করেন যে আপনি কি একজন ভালো পরিচালক? কি মনে করেন আপনি? আমি মনে করি এখনো পর্যন্ত আমি একটা জিনিস বারবার মানুষের সামনে আনতে চাইছি, সেটা হচ্ছে অ্যাবসার্ড আর্ট। সেই আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করেছিলাম। আমি রবীন্দ্রনাথের আগে আমি ছবি করেছিলাম, পশ্চিমবঙ্গ সরকার ট্যাক্স ফ্রিও করেছিল ছবি নামে ছবিটা, কিন্তু দর্শকের সামনে আসতে পেরেছি আমি রবীন্দ্রনাথ থেকে। কিন্তু গালাগালি দিয়েই শুরু করেছে, মানে পাবলিক আমাকে গালাগালি দিয়ে মানে চিনতে শুরু করেছে। আমি বারবার কিন্তু ওটা প্রতিষ্ঠা করতে চাইছি, অ্যাবসার্ড আর্ট। হয়তো আমি যেটা বোঝাতে চাইছি, দর্শক হয়তো এখনো পর্যন্ত বুঝতে চাইছেন না বা পারছেন না, কিন্তু আমার আশা ঠিক বুঝতে পারবেন। সেটা কবে বুঝতে পারবেন? কি বলে মনে হয় আপনার এই আমি দেব ছবিতে বুঝতে পারবেন? পারবে, পুরো ছবিটা দেখলে বুঝতে পারবে। বাঙালিরা কিন্তু তখনও কাউকে স্বীকৃতি দেয় না যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে রেকগনিশন আসে। বাঙালিরা প্রথমে সত্যজিৎ স্বীকৃতি দেয়নি, ঋত্বিক ঘটককে দেয়নি। যতক্ষণ তাদের ঘরে অ্যাওয়ার্ড এসছে, ঋত্বিক ঘটককে কিভাবে কষ্ট পেতে হয়েছে
সেটা তো আর কি বলবো, আপনারা হয়তো আমার থেকে বেশি ভালো জানেন। একটা কথা বলুন, আপনার কন্টেন্ট যা তৈরি হয় তার থেকে বেশি সেটা মিমের প্রয়োজনীয়তা হয়, তার থেকে বেশি সেইগুলো থেকে মিম তৈরি হয় বেশি। সেটা মানে আমার মনে হয় যে মিমের খাবার দাবার হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি এটাকে কিভাবে দেখেন? খ্যাতি হিসেবে দেখেন না কি দেখেন? জানি না কেন, আমি তো চাইছি পাবলিককে একটা রকম কিছু বোঝানোর জন্য। ওরা কেন যে মিম বানাচ্ছে আমি বুঝতে পারছি না। যখন একটা ডিরেক্টর একটা ছবি তৈরি করে অনেক আশা নিয়ে তৈরি করে, তাদের কিছু মানে দর্শকদের কিছু দেওয়ার জন্য, কিছু কন্টেন্ট দর্শককে দেওয়ার জন্য, জানি না কিছু গ্রুপ অফ পিপল তারা ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে জানি না এটাকে একটা মিমের কন্টেন্ট বারবার বানানোর চেষ্টা করছে। আমি তো বারবার বলছি অ্যাবসার্ডারটাকে বুঝুন, হ্যাঁ বুঝুন। দেখি মিমের কন্টেন্ট বানানো কি বলবো এখন, পাবলিকের সমালোচনা আমি এর বিরুদ্ধে আমি কিছু। আচ্ছা, একটা কথা বলুন, আপনি প্রচন্ড গালাগাল খান, আপনি সেই গালাগাল খেয়েও বারবার লাইভে আসেন, আপনি বারবার বলেন সিনেমার কথা, আপনি প্রমোট করেন। আমি এইগুলো নিয়ে আপনার এই সিনেমার প্রীতি বা সিনেমার প্রতি ভালোবাসা নিয়ে আমি একটাও কথা বলছি না। আমি যেটা বলছি দ্য ওয়ে অফ মেকিং সিনেমা, আপনি যেইভাবে সিনেমাটা তৈরি করেন, যা দেখাচ্ছেন আপনি ট্রেলারে, সেটা মনে হয় না বাঙালির মানে আমরা যেভাবে সিনেমা এখন যেই মডার্ন জায়গায় সিনেমা দেখছি, আপনার সিনেমা সেটাকে কি বলবো, মানে সেটাকে আমি মানে সেটাকে সিনেমা বলবো কিনা সেটাই আমি বুঝতে পারি না, বা আমরা কি বুঝতে পারছি না। কারণ সেখানে দুমদাম আওয়াজ বেরিয়ে আসছে, এডিটিংয়ে একটা আওয়াজ বেরিয়ে আসছে, যেটার আওয়াজ খুব একটা ডায়লগ শোনা যাচ্ছে না। এবং অভিনয় নিয়ে অনেকের কথা আছে যে যাদেরকে অভিনয়ে নিচ্ছেন আপনারা কি হিসেবে তাদের কাস্ট কিভাবে করছেন, সেটা কি প্রক্রিয়াটা কি, আমি যেটা জানতে চাই। কারণ এই কোয়েশ্চেনগুলো, যেই কোয়েশ্চেনগুলো আমি করছি, সেই কোয়েশ্চেনগুলো আপনার পুরো ওয়ার্ল্ড জুড়ে সেই কোয়েশ্চেনগুলো রয়েছে। হ্যাঁ আমি বলছি হয়তো অভিনয় কম বেশি খারাপ ভালো সেটা হতে পারে, কারণ আমি অনেক নতুন শিল্পীদের নিয়ে কাজ করি, সেই দিক থেকে হতে পারে হয়তো। কিন্তু আমি যে মেকিং এর কথা বলছি সেই জায়গা থেকে কিন্তু আমার ঠিক সরে দাঁড়াতে চাইছি না। আমার মতে কিন্তু দেখুন, নিজের মেকিংকে কেউ কোনোদিন খারাপ বলতে পারে না। আমার মতে কিন্তু মানে আমি আমার বেস্টটাই দিচ্ছি, লেভেল বেস্ট সেটাই কিন্তু আমি দিচ্ছি এবং জানি না কেন সেটা যখনই পাবলিকের কাছে পৌঁছাচ্ছে তখনই ওটা মিমে পরিণত হচ্ছে কেন বুঝতে পারছি না। আপনাকে একটা পজিটিভ কথা বলি, সেটা হচ্ছে, এটা আপনি জানেন কিনা জানি না, বোধহয় আপনি জানেন, এই যে আপনার আমি রবীন্দ্রনাথের ট্রেলার যেটা ফেসবুকে এসছে সেটা 5.8 মিলিয়ন ভিউজ। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ 2.3 মিলিয়ন, বিভিন্ন জায়গা থেকে যেগুলো এসছে সেগুলো এসছে। এই যে আপনার যেই ক্লাসটা, সেটা তো উচ্চমার্গীয় নয়, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে দারুণ কিছু আপনি বানাচ্ছেন না, কিন্তু আপনি যাই বানাচ্ছেন সেইটা মানুষের কাছে কোনোভাবে হাসির খোরাক হয়ে পৌঁছচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু হাসির খোরাক হিসেবে পৌঁছাতে চাইছি না, আমি একটা কিছু ভাবনা চিন্তা নিয়েই পৌঁছাচ্ছি। জানি না কেন সেটা একটা মিমে পরিণত হচ্ছে, কারণ আমি কোনো হাস্যরসের ছবি এখনো অবধি করি না। কারণ এখনকার সমাজে হাসি, মানুষকে হাসানোর মতো কন্টেন্ট আর কোথায়, হাসির উপকরণ কোথায়? আর যা ছবি করছে সিরিয়াস, সবই সিরিয়াস। আমি দেবো খুব সিরিয়াস ছবি, একটা জুনিয়র আর্টিস্টের স্ট্রাগলের ছবি। জানি না আমি রবীন্দ্রনাথের জীবনের যতটা আনন্দের দিকটাকে দেখি, রবীন্দ্রনাথের মতো মানিয়েছে আপনি বলুন তো? এই ক্ষেত্রে বলা স্ট্রেট প্রশ্ন করছি আপনাকে, আমি রবীন্দ্রনাথকে কি রবীন্দ্রনাথের মতো মানিয়েছে? আমি চেষ্টা করেছিলাম মানানো হোক, ওকেও আমি সেই গাইডেন্স দিয়েছিলাম যে তুমি এইভাবে করো, এবং হয়তো রবীন্দ্রনাথের গলাটাও কিন্তু আমার মানে ডাবিং এর ভয়েসটা আমি দিয়েছিলাম, চেষ্টা তো করেছি। এবার হ্যাঁ, প্রসেনজিৎ যে রবীন্দ্রনাথ অভিনয় করেছে, নো ডাউট খুব গুড লুকিং ছেলে। জানি না কারণ আমি প্রথমে আপনি বলুন প্রসেনজিৎকে আপনি 10-এ কত দেবেন? এই আমি রবীন্দ্রনাথ 2 দেখে আপনি একজন দর্শক হিসেবে 10-এ কত দেবেন? আমি বলছি না সিনেমা, আপনি পরিচালক বলে আপনি 10-এ কত দেবেন? পরিচালক হিসেবে যদি বলেন, পরিচালক হিসেবে আমি একজন দর্শক হিসেবে বলুন যে 10-এ আপনি কত দেবেন আমি রবীন্দ্রনাথের প্রসেনজিৎ করে? আমি দর্শক থেকে পরিচালককে আলাদা করে বলুন। দর্শক হিসেবে আপনি সিনেমা হলে দেখতে গেছেন, কেউ বিশ্বজিৎ ঘোষ নামে কোনো একজন পরিচালক সেই সিনেমাটা বানিয়েছে, আপনি সিনেমাটা দেখে বেরিয়ে আপনি বলুন যে সিনেমাটায় প্রসেনজিৎকে রবীন্দ্রনাথ হিসেবে 10-এ কত দেবেন? রবীন্দ্রনাথের চরিত্র অভিনয় করতে গেলে যথেষ্ট কঠিন, সেটা যথেষ্ট দুর্বোধ্য, 5 দেবো, এর বিষয়ে 10-এ 5 দেবেন দর্শক হিসেবে। তাহলে আপনি বলুন, আপনি দর্শক হিসেবে 10-এ 5 দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ছবি যদি সিনেমা কাউকে না ভালো লাগে, সে 10-এ তো আরো কমিয়ে দেবে। আপনি নিজে পরিচালক হিসেবে 10-এ 5 দিচ্ছেন, মানে ফুল মার্কস দিচ্ছেন না, মানে আপনি পাস করার মার্কস দিচ্ছেন 50% মার্কস, তো আরো কমে যাবে। 10-এ 10 দেওয়ার মতো পাবো কাকে? 10-এ 10 দেওয়ার দর্শক বুঝতে পারছে না বলে মনে হয় আপনার, না কিছু গ্রুপ অফ পিপল বুঝতে পারছে না? কিছু গ্রুপ অফ পিপল বুঝতে পারছে না, তাদের সংখ্যাটা হয়তো একটু বেশি।
কারণ আমি দেখছি যখনই কোনো কিছু পোস্ট করছি, ঠিকই বলেছেন, গালাগালি আসছে প্রচুর। একজন দুজন ইন্সপায়ার করছে, তাদের আমি লাভ রিয়াক্ট দিই বেছে বেছে। আমি শুধু খুঁজে বার করি যে কেউ আমাকে ইন্সপায়ার করছে কিনা। আর বেশিরভাগই দেখি মানে যেগুলো মানে কমেন্ট পড়ি দেখা যায় না, চোখে দেখা যায় না। মানে চোখে দেখা যায় না, ভদ্র রাস্তাতেই দিচ্ছে হয়তো, কিন্তু সেগুলো চোখে দেখা যায় না। যাই হোক, আমার আশা যায় তারা বুঝতে পারবে, একটা না একটা দিন তারা বুঝতে পারবে। ঠিক। আপনার এই স্বাভাবিক অভিনয়টা কেমন লাগে? যে এখন যেটা হয়ে গেছে কি রিয়ালিস্টিক অ্যাক্টিং, মানে কথা বলছিও সেটা খুব ভীষণ স্বাভাবিক, কিন্তু আপনার ছবিতে একেবারে উল্টোয় বয়, পুরোটাই ড্রামাটাইজড, পুরোটাই উচ্চকিত, কোনো মানে আমি যেই কথাটা আপনার সঙ্গে বলছি সেই কথাটা এত জোরে বলা হচ্ছে, এতটা ওভার অ্যাক্টিং মনে হচ্ছে ট্রেলারগুলোতে। আমি যে বলি, আপনি নিজেও বুঝতে পারবেন সেটা কেন, সেটা কি অতি নাটকীয় করার প্রয়োজনীয়তা কেন রয়েছে? তাই কি, কারণ ট্রেলার আমি বলছি দেখুন কিছু এবার যদি ধরুন আপনার কোনো, আপনি আমার সঙ্গে আস্থা কথা বলছেন, এবার ধরুন আমার কোনো একটা ব্যবহার আপনার খুব খারাপ লাগলো, তখন কিন্তু আপনি আমার সঙ্গে আস্তে কথা বলবেন না, আপনি হয়তো চিৎকার করেই বলবেন। ট্রেলারও সেই জায়গাটা, যে জিনিসটা প্রকাশ করার জন্য লাউড অ্যাক্টিং এর দরকার, সেখানে কিন্তু আমি লাউড অ্যাক্টিংই করাচ্ছি। ঠিক। হ্যাঁ, মানে সেইগুলোকেই আপনি ট্রেলারে রেখেছেন বলছেন, মানে লাউড অ্যাক্টিংটা কি ট্রেলারে রেখেছেন, কিন্তু সিনেমায় সেটা নেই। সিনেমা অনেক কম আছে, সিনেমা অনেক কম আছে। আমি একদম স্বাভাবিক অভিনয় পছন্দ করি, লাউড অ্যাক্টিং পছন্দ করি না। ঠিক। আচ্ছা, সোশ্যাল মিডিয়া যারা আপনার ছবি দেখে হাসেন বা ছবি দেখে কমেডির খোরাক মনে করে, এই ধরনের মন্তব্য পড়েন আপনি? পড়লে কি মনে হয়, মানে খারাপ লাগে, কষ্ট হয়, সিনেমা খুব বানাবো না ভেবে ফেলেন? ওটা আমি ছাড়বো না কোনোদিন। ফিল্ম মেকিং থেকে আমি কোনো দিন সরবো না। একদম ছোট্ট বয়স থেকে স্বপ্ন দেখে আসছি, মানে একদম সত্যজিৎ রায় যখন অস্কার পেতে দেখি, অনেক ছোট আমরা তখন, সেই সময় থেকে কোনো না কোনো মনের মধ্যে গেঁথে গেছিল ফিল্ম মেকিং করবো। কিন্তু তখন ভাবতাম এটা কি সম্ভব, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির থেকে একটা ফিল্ম মেকিং করবো কি করে। কিন্তু আপনারা যা হোক, যে ধরনের ছবি করি, কিন্তু ছবি কিন্তু করেছি, এটাই একটা কথা। আপনি এটা স্বীকার করেন যে সোশ্যাল মিডিয়া যদি না থাকতো বিশ্বজিৎ ঘোষকে কেউ চিনতো? হয়তো না। হ্যাঁ, পোস্টারিং সিনেমাতে প্রচুর করেছি, কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকলে আজ এই পরিচিতিটা হয়তো আসতো না, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। ঠিক। মানে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, কিন্তু এটা কোথাও গিয়ে আপনাকে এফেক্ট করছে। লোকজন চিনতে পারে আপনাকে যখন আপনি রাস্তায় যান, আপনি তো পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাফেরা করেন, ট্রেন বাসে ওঠেন, লোকজন চিনতে পেরে কথা বলে বা ছবি নেয়। একবার লোকাল ট্রেনে ফিরছিলাম শুটিং করে বনগা থেকে, দেখলাম 2-4 জন কলেজের ছেলে আমাকে ছবি টবি দিল। একবার ফিরছিলাম শিয়ালদা থেকে বাড়িতে, ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলাম, ওরাও বিরাটই যাচ্ছিল ছেলেগুলো, তা দেখলাম আমাকে রেস্কিউ করে ক্যান্টনমেন্টে নামালো। আমি ভেবেছি একটা সাধারণ মানুষের হিসেবে মানে উপকার করছে। যখন আমাকে মুখে টুকে জল দিচ্ছে, তখন দেখি ওরাও ট্রেলার নিয়ে কথাবার্তা বলছে আর কি। এরকম বিক্ষিপ্ত হয়। ঠিক। এখন অবধি সব থেকে দারুণ রেকগনিশন বা আপনার মনে হয় যে আপনি এইটা আমার কাছে সেরা পাওয়া ছবি বানিয়ে এতদিন, আপনি যেটা বললেন 2012 থেকে ছবি বানাচ্ছেন, 12-13 থেকে ছবি, 11 থেকে, মানে কমার্শিয়াল রিলিজ যেটা বলে। আচ্ছা, কমার্শিয়াল রিলিজ আপনার 2011 সালে, মানে সিনেমা হলে রিলিজ করেছিল। ছৌ না, কলকাতার দৈত্য, কেউ জানে না কলকাতার দৈত্য। তখন আমি চেতলায় থাকতাম, তখন থেকে টকিস হাউস আর আমাদের সাউথ ইন্ডিয়া। না, এই বিষয়টায় যাবো আমি, কিন্তু তার আগে আমি বলছি যে এই যে এতগুলো ছবি বানিয়েছেন 2011 থেকে বলছেন, মানে প্রায় এখানে দাঁড়িয়ে যাচ্ছে 15 বছর। এই 15 বছরে এমন কোনো মুহূর্ত হয়েছে যেই মুহূর্তে মনে হচ্ছে না এইবার আমি সত্যি আমি পরিচালক হিসেবে এইটা আমার কাছে হায়েস্ট স্বীকৃতি বা রিকগনিশনের একটা দারুণ জায়গা, এরকম প্রাপ্তি হয়েছে কখনো? হ্যাঁ, ছৌ যখন হচ্ছিল, ছৌটা ট্যাক্স ফ্রি করেছিল গভর্নমেন্ট, নন্দনে কোনো রেফারেন্স ছাড়াই, কারো সেফারিস ছাড়াই নন্দনে জাস্ট অ্যাপ্লাই করেছিলাম এই ছবিটা। চারুলতা সেম, আমি কোনোদিন কারোর কোনো নেতা মন্ত্রী সাইন নিই না। হ্যাঁ, এবার দেখি নন্দন থেকে আমাকে ফোন করে ডেকে নন্দনের যে চিফ অফিসার আমাকে ডাকলো, ডেকে অনেক কিছু প্রশ্ন করলো, করে বললো তোমাকে আমরা 6টা শো দিচ্ছি, শোটা পছন্দ। আমি বললাম স্যার আমাকে এই জায়গাটা যখন দিচ্ছেন আর কি বলবো, একটাই বললো ছবির যেন টিকিট ভালো করে সেল হয়, সেই অ্যাডভার্টাইজমেন্টটা করো, যেন সেই পরিমাণ এটা যেন থাকে, মানে প্রচারটা যেন থাকে, যেন টিকিটটা ভালো সেল হয়। সেদিন আমার ভালো লেগেছিল, এটাই। আপনি প্রযোজক কারা আপনার ছবি সব বিভিন্ন মানুষ, না এটা আপনার ক্রাউড ফান্ডিং করে হয়, মানে কি কিছু টাকা দিল, এইটা দেখছে, ক্রাউড ফান্ডিংও আছে,
ক্রাউড ফান্ডিংও আছে, আর আমাদের ওই সেন্সার অব্দি একটু কষ্ট করি, তারপরে আমরা থার্ড পার্টি রাখি আর কি। যেমন রাজ ডাইনামিক এন্টারটেনমেন্ট বলে একটি আছে, উনি আমাদের পোস্টারে অ্যাড দিয়ে দেন, ওনাকেও আমরা কো প্রডিউসার হিসেবে স্বীকৃতি দিই। এবার উনি কিছুটা আমাদের এই যে হল রিলিজের টাকা পয়সা উনি অনেকটাই করেন আর কি, ঠিক, উইদাউট এনি ইন্টারেস্ট, মানে উনি কিন্তু কিছু ফেরত চান না। ঠিক, একদম। আপনি আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে পিয়া সেনগুপ্ত বা বিশ্বজিৎ চক্রবর্তী, মৌবনী, এদেরকে আপনি সিনেমায় রাজি করালেন কি করে? মানে আপনার সিনেমায়, কারণ আপনি তো একেবারে তখনও মানে ফুল ফ্লেজেডলি কমার্শিয়াল ছবিতে তো আপনি আমি রবীন্দ্রনাথের মতো ছবি বা আমি রবীন্দ্রনাথ 2 এর মতো ছবি, এরা এই বক্স আর্টিস্ট আমরা বলে থাকি, তাদেরকে নেওয়া, তারা তো আপনাকে চেনেই না তখন সেই মতোই। না, সেটা কি করে রাজি করালেন? কন্ট্যাক্ট করে, ওরা জানেন প্রফেশনাল, ওদেরকে যদি আপনি টাকাটা দেন ওদের এ অনুযায়ী, মানে ওদের দিনের যে টাকাটা, ওদের যে রেমুনারেশনটা, ওরা কিন্তু কাজ করে। কম বেশি হয়তো বার্গেনিং করবে, কিন্তু কাজ করে। হয়তো আমার ব্যবহারও ভালো লেগেছিল, আমি গেছিলাম, স্ক্রিপ্ট বুঝিয়েছিলাম, ভালো করেছিল, কিন্তু ওরা খুব প্রফেশনাল, মানে রেমুনারেশনটা ঠিক দিতে হবে সেই জায়গা থেকে। না, এটাই ঠিক, ওনারা প্রফেশনাল আর্টিস্ট, কম বেশি চলে না। আপনি তো ছবি বানান, এতগুলো বছর ধরে বানিয়ে যাচ্ছেন ছবি, সেটা হচ্ছে যে এখন সরকার বদলেছে, এখন অনেক সুবিধে বলছে তথ্য সংস্কৃতি দপ্তর, অনেক নতুন যারা সিনেমা বানায় তাদের আগে একটা হতো যে এরকমও শোনা যাচ্ছে যে তারা কিছু ফান্ডিংও করবেন, পরিচালকদের ফান্ডিং করবেন। এই নতুন সরকার বদলে যাওয়ার পরে কতটা সুরাহা হবে বলে মনে হচ্ছে, যে এরকম সময়ে ছবি বানাতে কতটা সুবিধা পাবে? আশা তো আছে, কারণ মানুষ যখন বদল চেয়েছে, সবাই একটা আশা নিয়েই বদল চেয়েছে। আর বারবার এটা আমি বলেছি যে আমি অবশ্যই সিনেমার দিকটাই দেখবো, সিনেমার উন্নতি হোক। আমি টাকা পেলাম কি না পেলাম সেটা বড় কথা না, আমার মতো আরো অনেক পরিচালক আছে যারা টাকার অভাবে আমি চাই যারা যাতে সরে না যায়, এটাই হচ্ছে কথা। সরকারের কাছ থেকে যেন হেল্পটা পায়, ঠিক। আর এটা যেন না হয় তৃণমূল সরকারে, একদম আমি সরাসরি বলছি, এটা হতো, আমি বারবার বলেছি। আমি দেখলাম যে নন্দনের কমিটিতে আমি রবীন্দ্রনাথ ফার্স্ট আমি ধাক্কা খেলাম, নন্দনে ফার্স্ট ধাক্কা খেলাম। ছৌ ভালো করে শো পেয়েছিলাম। আমি রবীন্দ্রনাথ যখন নন্দনে জমা দিলাম, তখন অলরেডি চারিপাশ থেকেই আমার কাছে একটা কথা আসছে, নন্দনে থেকে এটা পাবে না, নন্দনে এটা পাবে না। তারপরে নন্দনে আমি ফোন করি, আমাকে ওখানে স্টাফ জানিয়ে দেয় ছবিটা রিজেক্টেড হয়েছে। তারপরে আমি নিজে যাই, নন্দনে কেন রিজেক্টেড হলো, রবীন্দ্রনাথের মতো ছবি। আমি তখন বললাম যে ছবিতে কিরকম অভিনয় হয়েছে, কি হয়েছে সেটা বড় কথা না, ছবিতে তো রবীন্দ্রনাথ নিয়ে একটা বিষয় তুলে ধরেছি, সেটা অন্তত নন্দন 2-তে চালানো হোক, সেটা অন্তত নন্দন 2-তে চালানো, সেটা অন্তত নন্দনের যারা দর্শক তাদেরকে অন্তত সেই দেখার সুযোগটা করে দেওয়া হোক। কারণ এই ছবিতে পুরোটাই, তার মধ্যে আপনার আগের ছবি চলেছে নন্দনে? হ্যাঁ, নন্দনে চলেছে, 1 ঘন্টা 50 মিনিটের উপরে ছবি এটা। কারণ এই পুরো ছবিটাই রবীন্দ্রনাথকে নিয়ে। হতে পারে আমার প্রেজেন্টেশনে ভুল থাকতে পারে, কিন্তু সবটাই রবীন্দ্রনাথকে নিয়ে। আর আমি মনে করি যে তখন ভাবছি যে নন্দনে যারা আসে খুব ক্রিম একটা লেভেলের অডিয়েন্স, তাদের কাছে অন্তত ব্যাপারটা পৌঁছাক। দেখি ব্যাপারটাকে তোয়াক্কা করছে না। আমি তখন দেখি না কমিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, নন্দনের কমিটিতে বসিয়েছে হরনাথ চক্রবর্তীর মতো একটা মানুষকে, ইন্দ্রনীলের কথা বলছি না, মেন হরনাথ চক্রবর্তীর মতো আর প্রভাত রায়ের মতো মানুষকে। আমি বলছি না, হরনাথ চক্রবর্তী অনেক বড় ডিরেক্টর, কিন্তু উনি কিন্তু কমার্শিয়াল ছবির ডিরেক্টর। সাথী, নাটের গুরু, এই ধরনের ছবি, বাজারিয়া ছবি, যেটা মানে পাবলিককে খাইয়ে টাকা তোলার ছবি, উনাকে কেন সত্যজিৎ রায়ের জায়গাটা বসানো হলো? সত্যজিৎ রায় যে আসানি নন্দনটা তৈরি করেছিলেন, ওটা কিন্তু আর্ট ফিল্মদের জন্যই তৈরি করেছেন। যে সমস্ত ছবি কমার্শিয়ালি বাইরে ভালো চলবে না, তাদের জন্যই কিন্তু নন্দন এই জায়গাটা। এবং আমি রবীন্দ্রনাথ যখন আমি তৈরি করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে নন্দনটা পাবো, এটা শিওর ছিল। কিন্তু হরনাথ চক্রবর্তীদের এই ছবিটা ভালো লাগেনি। আমি নিজে তখন ওনার কাছে যাই, গিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে আমি জিজ্ঞাসা করি কি প্রবলেম কি আছে ছবিটার মধ্যে, আপনার খারাপ লাগলো কেন? আমায় তখন ওরা মানে তোরা সব বড় বড় ডিরেক্টর হয়ে গেছি, আমাদের কাছ থেকে কি শিখবি? আমি তখন মনে হয়েছিল, আমি ফেসবুকে তখন বলি যে হরনাথ চক্রবর্তী অন্তত আমি রবীন্দ্রনাথ বুঝবে না, আমি রবীন্দ্রনাথ বোঝার মতো বুদ্ধি, মানে আমি কিন্তু যে ধরনের ছবি করি এটাকে কিন্তু আর্ট ফিল্মের পর্যায়ে আমি ফেলি, কিন্তু মানে একেবারে বাজারিয়া ছবি নয়। কিন্তু এই ছবিগুলো বিচার করার জন্য হরনাথ চক্রবর্তী ঠিক নয়। এইটাই ছিল কোথাও একটা মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভুল, তৃণমূলের ভুল, প্রত্যেকটা জায়গায় ভুল লোককে নির্বাচন করা। যাই হোক, আর কি বলবো, পরিবর্তন তো হয়ে গেছে, আবার আশা।
ঠিক। আপনি নিজেকে পরিচালক হিসেবে কত দেন, মানে এমনি জিজ্ঞেস করছি, তারপরে আমি প্রশ্নটা করছি। ইচ্ছাতে হয় 10-এ 10 দিই। 10-এ 10 দিই নিজের কাছে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি যেহেতু আপনি বলছেন যে 10-এ 10 পাওয়ার মতো পরিচালক, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে এইটা কি হতে চান? মানে আপনি একটা সফল পরিচালক হতে চান, না আপনি চান ভীষণ ভাইরাল হয়ে যাক, আপনার কন্টেন্ট ভাইরাল হোক, যেটাকে বলো একদম মবড হয়ে যাওয়া, মানে আপনি রাস্তায় বেরোবেন, সঙ্গে সঙ্গে লোকজন ঝাঁপিয়ে পড়বেন, মহিলা মহল আপনাকে ছেঁকে ধরবে, এইটা ভালো লাগে, না সফল পরিচালক সাদামাটা দুটোই। জীবন? দুটোই চাই। দুটোই। একটা সবাই তো চায় কাজ করছি লোক আমায় চিনুক, মানে এই এই জগৎটাই এরকম। সিনেমা বানাতে আসার কারণটাই যে আমাকে চিনুক লোক, যে কাজ করলাম সেটা লোক জানলো না, সেটা একটা মানে চেতলার ছেলেটাকে চিনুক। হ্যাঁ, চিনুক, কাজটা লোক চিনুক, কাজটা জানুক আগে, এইটা একটা তো চাহিদা থাকেই প্রত্যেকের। সে কত টাকা পেলাম না পেলাম বড় কথা না, কাজটা যেন মানে যে কাজটা করলাম লোক যেন নামটা বুঝতে পারে। এই যে এই ছবিটা হয়েছে এটাই। এবার আমি দেব প্রসঙ্গে আসি। হ্যাঁ, আমি দেব রিলিজ করছে 31শে জুলাই 2026, এই বছর রিলিজ করছে। আপনার ট্রেলার যারা দেখেছেন তাদের কমেন্ট দেখছি, সেখানে ভীষণভাবে এই একটা তো বিষয় যে লাউডের কথা বলেছে, আর দ্বিতীয়ভাবে বলছে যে যেরকমভাবে অঙ্গভঙ্গি হচ্ছে, যেভাবে জামা কাপড় একটা ছেলেদের একটি জায়গা পার্ট নিয়ে খুব বাজেভাবে দেখানো হচ্ছে, সেটা অনেকের চোখে লাগছে। কি আপনি কি ইচ্ছাকৃত ওই সিনগুলো রেখেছেন? না, জল থেকে উঠে আসার সিনটাতে ওটা কি এগুলো তো এখন তো হিরোরা করে। বলছে দৃশ্য কটু, দেখতে বাজে লাগছে, সবাই লিখছে ওখানে যে দৃশ্য কটু, দেখতে ভালো লাগছে। হিরোরা তো ওই করে মানুষের মন জয় করছে, তা আমার জিনিসটা লোকের খারাপ লাগছে আমি জানি না। হ্যাঁ, করে তো, মানে সেটাও কিন্তু মিম কন্টেন্ট হয়ে গিয়েছে। মিম কন্টেন্ট হয়ে গেছে। না না, মানে আমি একটু বোঝাই, আমি দেখাতে চাইছি যে সিনেমায় যেটা ওরা যেভাবে সিনেমায় নিজেকে প্রেজেন্ট করে, আমি কিন্তু সেটাই তুলে ধরেছি। মানে সিনেমায় যেভাবে একটা হিরো উঠে আসে, জল থেকে উঠছে, এ থেকে উঠছে, আর সিনেমায় যেভাবে ডায়ালগ দিচ্ছে, ওইটাকে কিন্তু প্রেজেন্ট করেছি, এই আর কিছু না। আপনার রোদ্দুরকে কেমন লাগে? রোদ্দুর রায়কে ভালো লাগে, জেল খাটার পর আরো ভালো লাগে। মানুষটাকে প্রচুর সাহসী লাগে, জেল খাটার পর তো আরো ভালো লাগে, মানুষটার মধ্যে প্রচুর সাহস আছে, তার মধ্যে একটা অ্যাবসার্ড বিষয় আছে বলে মনে হয়। ভালো লাগে আমার, আরো ভালো লাগে। যখন থেকে জেল খাটলো মানুষটা, মানে আমি ভাবলাম মানুষটা মানে কিছু পাওয়ার জন্য করছে না, ওর মনে প্রতিবাদ জন্মে আছে, সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিছু পাওয়া বা ভাইরাল হবো সেরকম স্বার্থ ওনার নেই, খুব সাহসী উনি। রোদ্দুরের যদি যা গান, কি যেন, চাঁদ উঠেছিল গগনে, যদি এই গানটা আপনার সিনেমায় ব্যবহার করার ইচ্ছে হয়েছে কখনো, এই গানটা ব্যবহার করবেন? হ্যাঁ, হয়েছে। আপনার কথা হয়েছে কখনো রোদ্দুর? না 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 না, কিন্তু ওই যে আমি বলছি, ওই যে কথাটা বলেছে, আমি ওটাকে কিন্তু নিন্দে করি না, ওটা কোথায় একটা আবেগ। আমরা যখন আজকে এর সামনে বসে আছি, ক্যামেরার সামনে বসে আছি, বলতে পারছি না, আমি আপনি ধরুন বন্ধু, দুজনে মিলে আলাদা করে বসছি, আমি আপনি যখন খুবই আবেগপ্রবণ হয়ে যাবো, কিন্তু বন্ধুত্ব হয়ে যায়, তখনও আমরা কথার মধ্যে দাড়ি কমার বদলে দেখবেন ওটাকে ইউজ করবো। ঠিক, তার মানে আপনি খুব আমার আপন হয়ে যাচ্ছেন, আমি আপনার খুব আপন হয়ে যাচ্ছি, তখনই কিন্তু ওইগুলো ইউজ করে। ওটা আমার মনে হচ্ছে ওটা ওই যে চাঁদ উঠেছে গগনে, ওই ড্যাশটা একটা আবেগ, ঠিক, এটা বাঙালি কারো নাড়িয়ে দিয়েছে, এটাই। একদম পিওর প্রেমের গল্প, ইচ্ছা আছে কখনো করার? সেটা হলেও কিন্তু অন্যরকম হবে, মানে সেই তথাকথিত হবে না, মানে গ্যাদগ্যাদে প্রেমের গল্প না। প্রেম কিন্তু অনেক রকমের প্রেম হয়, যেগুলো আমরা বহিঃপ্রকাশ করতে পারি না, সেরকম একটা প্রেম আমি তুলে ধরবো, বহিঃপ্রকাশ করা যায় না, এটা একটা সাসপেন্স, তুলে ধরবো, ইচ্ছে আছে, ইচ্ছা আছে। চুম্বন দৃশ্য থাকবে এই গল্পে, মানে সিনেমায় থাকতে পারে, বাট আমার মনে হয় না যে এই ব্যাপারটা আমার একটু বলার, কোনো বিষয়কে বলানো, মানে কোনো একটা ইমোশনকে ইন্টিমেট কিছু বোঝানোর জন্য ডাইরেক্ট কিছু দেখানোর দরকার আছে। আমি ঠিক সত্যজিৎ দা সেই কথাটাই বলছি, যে অপু সংসারে যে একটা চুলের কাঁটা নিয়ে সৌমিত্র নাচছিল, দেখছিল, আমার মনে হয় ওটা বেশি আরো গভীর, যদি তার থেকে ডাইরেক্ট সিনটা যদি দেখাতো যে ফুলসজ্জা রাতে কি হচ্ছে, সেটা কিন্তু অতটা প্রশংসনীয় নয়। ঠিক, সকালবেলা উঠে চুলের কাঁটাটা, মানুষটা একটা মহিলার কতটা কাছে এসে গেছে, চুলের কাঁটাটাকে দেখছে, এটাই আমি ঠিক সেইভাবেই বোঝাতে চাইছি। ঠিক, খুব ভালো লাগলো কথা বলে। একদম। আপনি একটু ক্যামেরা জানিয়ে দিন, আপনার আমি দেব ছবিটা রিলিজ করবে 31শে জুলাই। 31শে জুলাই আমি দেব ছবি রিলিজ করছে, খুব চেষ্টা করছি পাবলিকের সামনে পৌঁছানোর, পোস্টার হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেভাবেই দেখুন আমি দেব দেখুন,
আর যদি গালাগালি দিতে হয় দেবেন, ঠিক, তবু এটাই। অ্যাপসাটার প্রতিষ্ঠা হবে, ঠিক। এইটুকুই আশা নিয়ে থাকি। এরকম অনেক আড্ডা সাক্ষাৎকার দেখতে দেওয়া সাবস্ক্রাইব করুন, নিচে একটা নোটিফিকেশন বেল আইকন আছে, সেটাতে ক্লিক করুন, সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরা রণদীপ আর আমি শুভঙ্কর দাওয়াল। খবর এখন এখানেই।